সুপ্রিয় দর্শক, দেশে এবং দেশের বাইরে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যারা এই মুহূর্তে আমাদের অনুষ্ঠান দেখছেন, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি সালাম মাহমুদ। আপনারা দেখছেন সেলিব্রিটি শো। আজকে এই অনুষ্ঠানে কথা বলার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত রয়েছেন আমাদের দেশের অত্যন্ত জনপ্রিয় সঙ্গীত শিল্পী আমিনা আক্তার স্বপ্না। স্বপ্না, আপনাকে স্বাগত জানাচ্ছি সেলিব্রিটি শো অনুষ্ঠানে। আপনি কেমন আছেন? আমি ভালো আছি ভাই, আসসালামু আলাইকুম। আপনাকে অনেক ধন্যবাদ আমাকে এত সুন্দর একটা প্রোগ্রামে আমন্ত্রণ জানানোর জন্য। তো আমরা যেহেতু আপনি বিভিন্ন মিডিয়াতে কথা বলেন, তো আমাদের দর্শকদের সামনে আজকে আমরা প্রথম আপনাকে পেয়েছি। তো আপনার সঙ্গীত জীবনের শুরুর বিষয়টা একটু আমরা প্রথমে আমাদের দর্শকদের সামনে উপস্থাপন করতে চাই, যে আপনি আসলে কিভাবে সঙ্গীতে হাতেখড়ি বা কিভাবে শুরুটা করেছিলেন। সঙ্গীতে হাতেখড়ি, সঙ্গীত তো আমার যেহেতু রক্তে, তো আমি ছোটবেলা থেকে মানে সঙ্গীতের সাথে আছি। আর সঙ্গীতে আমার আসা হয়েছে বিশেষ করে ভালোভাবে 2006 থেকে 2006-07, 8-এর দিকে আমাদের একটা সংগঠন ছিল, সেটা হচ্ছে গাজীপুরের দিকে। তো ওই সংগঠনে হচ্ছে একদিন আমি স্কুল থেকে আপনার বাড়িতে যাচ্ছিলাম ক্লাস শেষ করে, তখন দেখি যে তবলা হারমোনিয়াম দিয়ে গান হয়। ওখানে ঢুকলাম, ঢুকে দেখি যে দেশের গান হচ্ছে। তখন আমার তো ভালো লাগলো, আমি সেখানে গিয়ে বসে গান করতেছিলাম। তখন ওই টিচার মানে স্যার যিনি ছিলেন, উনি বলতেছে যে এই মেয়েটা তো ভালো গায়, ওরা এখানে রেখে দাও। তো ওখান থেকে আমার একদিন 2 দিন করে তারপরে আস্তে আস্তে মোটামুটি এই পর্যন্ত যে আমি এসছি। মাশাআল্লাহ, ওই সংগঠন হচ্ছে বিগফ নামে ছিল, তারপরে চেঞ্জ হয়েছিল, ওটার নাম ছিল আওয়াজ ফাউন্ডেশন। তো ওখান থেকে আমার মানে সেই সঙ্গীতে আসা আর কি। তো অডিও অ্যালবাম আপনার প্রথম কখন আসে, বা সেভাবে কারা গীতিকার ছিলেন, বা অ্যালবামটা কারা তৈরি করেছিলেন? আচ্ছা, আমার প্রথম একক যে অডিও অ্যালবাম ছিল, ওটা ভিডিও ছিল। তো ওইটা ছিল আওয়াজ ফাউন্ডেশন থেকেই। প্রথম ফার্স্টে প্রেম, ওটা ছিল, এটা ভুলে গেছি আমি যদিও। জি। তো ওইটা অ্যালবামটার নামটা আমি ভুলে গেছি। যাই হোক, ওখানে আমার প্রথম অনেকগুলা গান ছিল। তো ওই গান ইসের পরে আমাদের স্বপ্নপূরণ 1, ওই অ্যালবামটার নাম ছিল স্বপ্নপূরণ 1, 2, 3, 4, 5 পর্যন্ত আমি ওখানে গান করেছি। তারপরে আমার রনক রায়হান ভাইয়ের লেখা, ওখানে হচ্ছে শ্যামকালিয়া বাজায় বাসে, এটা আমি করোনার সময় আপনার রিলিজ দিয়েছি। তারপর এখন হচ্ছে রানিং আমার অনেকগুলা গান আছে। করোনাতে আরও গান রিলিজ হয়েছে আমাদের অপু রায়হান ভাইয়ের কম্পোজিশনে। আর ওনার নামটা ভুলে গেছি। ওই ভাইয়ার হচ্ছে সুরকার গীতিকার ছিল। তো ওখানেও আমার অনেকগুলা গান করা আছে। এখানে হয়েছে কি, একটু আমি ভুলে যাওয়ার কারণ, আমি মাঝখানে একটু অসুস্থ ছিলাম, একটু হালকা মানে আমার প্রবলেম হয়, ভুলে যাওয়ার মতো একটু হয়। তো যার কারণে বলতে আমার একটু হচ্ছে। তো অনেকগুলা কাজই এখন আমার হচ্ছে রেডি করা আছে, এগুলো আমি রিলিজ দেব। করোনাতে প্রেম করিয়া কি লাভ হবে সেলিম ভাইয়ের ওখানে, সেখানেও আমার হচ্ছে খুব ভালো কয়েকটা গান মানে রিলিজ হয়েছে করোনার সময়। ঠিক আছে, এখন আপকামিং এখন কিন্তু অনেকগুলা গান আছে আমার। ধন্যবাদ। তো আমরা একটু শুরুতে আপনার কণ্ঠে আমরা একটু কয়েক লাইন আপনার যে জনপ্রিয় গানগুলো আছে, সেখানে যে কোনো একটি গানের আমরা 2-4 লাইন একটু শুনতে চাই আমাদের দর্শকদের উদ্দেশ্যে। আচ্ছা, এখন যে গানটা আমি করছি, এই গানটা হচ্ছে আমাদের সুরকার গীতিকার রনক রায়হান ভাই। এই গানটা আমার করোনার সময় রিলিজ হয়েছে। এটা হচ্ছে মাটির গান, ফোক গান। তো এই গানটা আমি করছি। শ্যামকালিয়া বাজায় বাঁশি, কৃষ্ণ কৃষ্ণ বলিয়া, গাও রাধা ভাবে মজিয়া, গাও রাধা ভাবে মজিয়া। শ্যামকালিয়া বাজায় বাঁশি, কৃষ্ণ কৃষ্ণ বলিয়া, গাও রাধা ভাবে মজিয়া, তুমি গাও রাধা ভাবে মজিয়া। ধন্যবাদ। অত্যন্ত খালি গলায় গান, তারপর অনেক চমৎকার মনে হয়েছে বা ভালো লেগেছে আমাদের। আশা করি দর্শকদেরও ভালো লাগছে। তো আপনি বাংলাদেশের মাটিতে বা দেশের বাইরে পারফরমেন্স করে থাকেন, তো বিদেশের মাটিতে আপনার পারফরমেন্স করতে কি ধরনের ব্যতিক্রম বা কি ধরনের অনুভূতি লক্ষ্য করেন? বাংলাদেশ থেকে, যেহেতু এটা আমার দেশ, তো আমার দেশকে তো এগিয়ে রাখতেই হবে। আমার দেশে পারফরমেন্স করতে আমার ভালো লাগে, তবে বিদেশে আরো বেশি ভালো লাগে এর জন্য যে বিদেশে সব ধরনের গান আপনার হচ্ছে মানুষ ওইভাবেই নেয়। আমাদের দেশে একটা জিনিস আছে না, যে আগেই স্টেজে উঠলে বলে যে হিন্দি গান গাও, আমি এটার পক্ষে না। কে কি মনে করলো আমি জানি না, তবে আমি এটার পক্ষে না।
আমার কথা হচ্ছে আমি তো বাঙালি, আমার হচ্ছে বাংলা গান গাইতে হবে স্টেজে উঠে। একটা সিঙ্গারের নিজের মনের যে চাওয়া সেটা আগে দর্শকদের দেখাইতে হবে, তারপরে হচ্ছে দর্শকরা ভালোবাসলে পরে অন্য গান মানে করা যাবে। কিন্তু বিদেশে আপনার সিঙ্গারদেরকে সেইভাবে ভালোভাবে সম্মান দেয়, বিদেশেও ভালোভাবে মানে গান করা যায়। ওখানে আমি অনেক কমফোর্ট, মানে হচ্ছে যেমন ধরেন দুবাইতে আমি 2008 সাল থেকে কিন্তু আমার দুবাইতে যাওয়া হয়। আমি দুবাইয়ের যতগুলো জায়গা আছে মোটামুটি আমার মানে যাওয়া হয়েছে, ওখানে গান করা হয়েছে। যেমন ধরেন আপনি ইয়াতে দারা দুবাইতে, তারপরে হচ্ছে আবুধাবি, আজমান, ফাজিরা, এগুলা সবগুলা জায়গাতে মোটামুটি আমি গিয়েছি। আমি লাস্ট গিয়েছিলাম কাতারে। তো সব জায়গায় বাইরে সব জায়গায় গান করতে ভালো লাগে। আর বিশেষ করে আমি হচ্ছে অনেকগুলা দেশের ভাষা জানি, বিশেষ হিন্দি ভাষা, হিন্দি গান আমি খুব ভালো গাই মাশাল্লাহ। তো আর বাংলাদেশের ভাষা তো আছেই, যেহেতু আমার দেশ। মোটামুটি সব জায়গায় গান করতে সব জায়গায় ভালো লাগে। তো শ্রোতা যদি ভালো হয় তাহলে আপনি দেখবেন গান অটোমেটিক এমনিতেই ভালো হবে। তা আমি গাইতে পারি, আর আমাকে মানুষ খুব ভালোভাবে নেয় ভাইয়া, এটা আমার কপাল, মানুষ আমাকে ভালোভাবে নেয়। তো আপনি কোন কোন দেশে মানে পারফরমেন্স করেছেন বা যাওয়া হয়েছে? আচ্ছা, কোন কোন দেশে সেটা হচ্ছে 2008 সাল থেকেই তো আমার দেশের বাইরে যাওয়া হয়। আমি দুবাইতে গিয়েছি, তারপরে মাস্কাটে আছে আপনার বাহারাইনে গিয়েছি, সিঙ্গাপুরে গিয়েছি, তারপরে হচ্ছে আপনার লাস্ট গিয়েছি কাতারে। এখন ইচ্ছা আছে যে আমি এখন সবগুলো দেশেই যাব, যদি আল্লাহ চায় তাহলে সবগুলো দেশেই যাব। তো আমাদের যে চলচ্চিত্রের গান, সে সম্পর্কে আপনার মূল্যায়ন কি, বা আপনি নিজে গান করেছেন কিনা? আচ্ছা, চলচ্চিত্রে আমার গান করা হয়নি, কারণ যেহেতু আমি দেশের বাইরে বেশিরভাগ মানে আমার যাওয়া আসা হয়েছে, আমি দেশের সাথে একটু ইয়ে ছিল আমার। তো ইচ্ছা আছে যে চলচ্চিত্রের গান যদি ওইভাবে চলচ্চিত্র ভালো হয়, দেখেন আমাদের দেশের যে অবস্থা, চলচ্চিত্র তো হচ্ছে না ওইভাবে। আর যদি ভালোভাবে হয়, আমার যদি সুযোগ আসে, তাহলে আমি চলচ্চিত্রের গান করতে চাই। তো এখন তো আমাদের একসময় অডিও জগৎটি ছিল, এবং অডিও আসলে আমাদের সঙ্গীতকে অনেক পৃষ্ঠপোষকতা করতো। তো এখন আমাদের ইউটিউব মাধ্যমেও গান হচ্ছে, এবং ইউটিউবের জন্য গান তৈরি হচ্ছে, এবং ফেসবুক পেজেও গান যাচ্ছে। তো এইসব মাধ্যমে আপনার গানগুলো কিরকম যাচ্ছে, বা দর্শকরা ওটা কিভাবে গ্রহণ করছে? আচ্ছা, এই যে ইউটিউবের কথা আপনি বললেন, এটা আমি মনে করি এটা কিন্তু ভালো একটা প্ল্যাটফর্ম বর্তমান ইসের অবস্থায় যেটা দেখছি আমরা। কারণ একটা সময় দেখতেন যে আমাদের যে সাবিনা ম্যাডাম, রুনা লায়লা ম্যাডাম, ওনারা যেভাবে উঠে আসছে, আমাদের এখন কিন্তু সেই সিচুয়েশনটা নাই। এখন হচ্ছে ইউটিউব চলে আসছে, মানুষ মোবাইলেই সবকিছু পেয়ে যাচ্ছে। একটা ছবি যখন রিলিজ হয় তখন দেখবেন যে মোবাইল আগে পেয়ে যাচ্ছে। সেই ক্ষেত্রে আমার মনে হয় কি যে ইউটিউবে যদি মনে করেন একজন নতুন সিঙ্গার ভালো করে গান করে দেয়, বা ওটা যদি ভালো কথার হয়, সুরকার গীতিকার ভালো হয়, তাহলে দেখবেন কি গান কিন্তু সবাই শুনে। অনেকে বলে না যে গান শুনে না, না, গান শোনার জিনিস, হৃদয়ে ধারণ করার জিনিস, গানটাকে সম্মান করার জিনিস। আপনি যদি একটা গান রিলিজ দিলেন, হাবিজাবি কথার হলে তো হবে না, আপনার গানের কথা থাকতে হবে, সুরকার গীতিকার ভালো থাকতে হবে। তাহলেই হয় কি যে গানটা সুন্দর হবে, ভালো হবে, দর্শক নিবে। আমি চাচ্ছি যে আমার ইউটিউবে অনেক গান যাচ্ছে, আমি অনেকগুলা কোম্পানির সাথে কাজ করছি, দর্শকরা ভালোভাবে নিচ্ছে। এই যে এখন যে গানগুলো করেছে, গানগুলো আমি রিলিজ দেব, মোটামুটি ভালো চ্যানেলের সাথে আমার কথা হচ্ছে, আমার অনেকগুলো গান আছে এখন। মানে ইউটিউবে আপনার কোন গানগুলো এখন বেশি চলছে, বা কোন কোন গানগুলো আছে ইউটিউবে? আমার শ্যামকালিয়া ভালো চলছে, তারপরে হচ্ছে সঙ্গীতাতে যে গানটা দিয়েছি ওটাও ভালো চলছে, প্রেম করিয়া কি লাভ হবে। তারপরে আপনার আরো 4-5টা গান আমার আনরিলিজ রয়ে গেছে, এগুলো আপকামিং আসবে। তো আশা করবো যে আপনারা দোয়া করবেন যে ভালো চলে। তো স্টেজে বাংলাদেশে আপনার কাছে কি আমাদের দর্শকদের হিন্দি গানেরই ডিমান্ড বেশি, নাকি আপনার নিজের গানগুলো? ভাইয়া, হিন্দি গানের ডিমান্ডই বেশি হয়ে যায়, যেহেতু মানে কমার্শিয়াল গান করি সিঙ্গার। যখন স্টেজে উঠি আমি দেখি কি যে আমাকে সবাই বেশিরভাগই বলে যে স্বপ্নাপা তো হিন্দি গান খুব ভালো গায়, আপু আগে হিন্দি গান করেন, এই সেই। কিন্তু আমার না এটা ভালো লাগে না, আমার ভালো লাগে যে আমার দেশের গানগুলো আমরা আগে করব, তারপরে পরের দেশের গান করব বা বিদেশের গান আমরা করব। কিন্তু আমাদের দেশের মানুষের রুচি এমন হয়ে গেছে ভাইয়া, যেখানে হয় কি যে আমরা অন্যকে বেশি করতে ভালোবাসি, নিজের চেয়ে আমরা অন্যকে নিয়ে টানাটানি বেশি করি। সেই ক্ষেত্রে আমি মনে করব যে আমাদের বাংলা কালচারটাকে, বাংলাদেশের সঙ্গীতকে, বাংলা ভাষাভাষী যে পৃথিবীর যে যেখানেই থাকুক, আমাদের বাংলাদেশটাকে মানে আমাকে তুলে ধরতে হবে। যেহেতু আমি বাঙালি মেয়ে, আমাদের বাংলাদেশের গানটাকে ভালো করে তুলতে হবে। আমাদের মাটির গানগুলো, আমাদের ফোক গান, আমাদের দেশে তো অভাব নেই কিছুর। আমাদের দেশটাকে আমরা রিপ্রেজেন্ট করি না পৃথিবীর সব জায়গায়, বাংলাদেশের গান গাইতে আমার বেশি ভালো লাগে।
তো বাংলাদেশ টেলিভিশন বা বাংলাদেশ বেতার আপনার সঙ্গীতে কতটুকু সহযোগিতা করেছে বা আপনি কতটুকু সুযোগ পেয়েছেন? আচ্ছা, সুযোগ পেয়েছে বলতে এই যে বাংলাদেশ টেলিভিশনে আমি অনেকগুলো প্রোগ্রাম করেছি, যদিও আমি লিস্টেড হতে পারিনি, লিস্টেড হতে পারিনি, আমি দেশের বাইরে ছিলাম এর কারণে। তারপরে তো করোনা চলে আসলো। এখন সামনে যদি আল্লাহ সুযোগ হয় তাহলে হচ্ছে আমি টেলিভিশনে লিস্টেড হওয়ার চেষ্টা করব। আর বেতারের ব্যাপারটা বলছি 2বার করেছিলাম, সেটা অনেক আগে। তো আমি চেষ্টা করতেছি যে সব জায়গায় হচ্ছে লিস্টেড হওয়ার জন্য। তো আপনি তো মাশাল্লাহ দেখতে সেই রকম সুন্দর, তো সঙ্গীতের পাশাপাশি চলচ্চিত্রে নায়িকা হওয়ার প্রস্তাব কি পেয়েছেন কিনা, বা অভিনয়ের জগতে আপনার কোনো কি ধরনের আগ্রহ আছে কিনা? না ভাইয়া, আমি একদম সত্যি কথা বলি, হৃদয়ের কথা। যেহেতু আমি গান গাইতে পারি, আমি গানকে ভালোবাসি, আমি সঙ্গীত শিল্পী থাকতে চাই, যতদিন পারি আমি গান করব। আর নায়িকা হওয়ার কোনো ইচ্ছাই আমার নেই। আমি আসলে অভিনয় কাকে বলে এটা আমি করতে পারবো না। আমি গানের সাথে অভিনয় করতে পারি, আমার পারফরমেন্সের সাথে যেটা যায় সেটা আমি করতে পারি, কিন্তু আমি অভিনয় করতে পারি না, এটা আমাকে দিয়ে হবে না। এইটা। তো সঙ্গীতকে আপনি কিভাবে ধারণ করেন, বা এটা নিয়ে আপনার স্বপ্নটা কিরকম, মানে এটাকে আপনার পক্ষে কি পেশা হিসেবে নেওয়া সম্ভব হয়েছে কিনা? আহ পেশা হিসেবে যখন আমি গান করতে এসছি, হাঁটি হাঁটি পা পা করে এসছি, তখন তো ছোট ছিলাম, বুঝিনি। আমি আজকে একটা গল্প বলি, আমি গাজীপুরে একটা প্রোগ্রামে গিয়েছিলাম, সেটা 2008-এরই কথা। তখন ওখানে যখন আমি গান করতেছিলাম, তখন সব মানুষই 1 টাকা 2 টাকা 5 টাকা এরকম দিতে দিতে আমার পা একেবারে ভরে গেছে টাকায়। টাকায় পা একদম ভরে। তখন আমি ভাবলাম যে কিরে, গান গাইলে কি টাকা পাওয়া যায়? তো এই যে গানের প্রতি একটা, ওখান থেকে কিভাবে কিভাবে জানি গানটা এক সময় পেশা হয়ে গেল। পেশা হয়ে যাওয়ার পরে এখন তো মাশাল্লাহ গান করছি, তবে ওইভাবে আমি করছি না। আমার কিন্তু বিজনেস আছে, আমি বিজনেস ওম্যানও। তো দেখা যাক কি হয়, সামনে ভালো কিছু করার ইচ্ছা আছে। আচ্ছা, বিজনেসের কারণে কি আপনার সঙ্গীত সাধনায় আসলে কতটুকু ব্যাঘাত হচ্ছে, বা না, আপনি? কোনো ব্যাঘাতই হচ্ছে না। দেখেন, যে পারে সে সবকিছুই পারে। আমি কিন্তু এই ব্যাপারে খুব চতুর। আমি আজকে আরেকটা সত্যি কথা বলে দেই, নিজের কাজ নিজের করা উচিত। সঙ্গীতটা তো আমার হৃদয়। আমি যদি সকালবেলা উঠে যখন হারমোনিয়াম রেওয়াজ করি, তখন আমার আধা ঘন্টা 1 ঘন্টা আমি আমার নিজের জন্য রাখবো। ওই 1 ঘন্টা আমি প্র্যাকটিস করব। তারপরে আমার বিজনেসের টাইমটা কিন্তু আমি সেইভাবে দেব। আমার ঘরের কাজ সম্পূর্ণ আমি করি, একেবারে ঘর পোছা থেকে শুরু করে সব আমি করি। আমার নিজের কাজ আমি করব না, আমি কার জন্য বসে থাকবো? আমার নিজের কাজ আমি করি। তারপরে আমার বিজনেসটাও আমি দেখি, মাশাল্লাহ কোনো কিছুই ব্যাঘাত ঘটে না। আপনার মনের ইচ্ছা, মনে যদি সাহস শক্তি থাকে, তাহলে একদিন না একদিন আল্লাহ আপনাকে অনেক দূর নিয়ে যাবে। এটাই বাস্তব। তো বাংলাদেশের সঙ্গীত নিয়ে আপনার কি মূল্যায়ন, বা যারা এখন সঙ্গীতে আসছে, বা শিল্পীরা যারা সঙ্গীত সাধনা করতে চায়, শিল্পী হিসেবে প্রতিষ্ঠিত করতে চায়, তাদের কি করণীয় বলে আপনার মনে হয়? আমি বলবো যারা হচ্ছে সঙ্গীতে আসতে চায়, অবশ্যই হচ্ছে হৃদয় ধারণ করতে হবে, প্র্যাকটিস করতে হবে, সাধনা করতে হবে, হারমোনিয়াম প্র্যাকটিস করতে হবে, রেওয়াজ করতে হবে। তারপর কোন জায়গায় গেলে, কোন জায়গাটাতে গেলে আপনি ভালো কিছু পাবেন, যেখানে সেখানে যাওয়া যাবে না। আপনাকে খুঁজতে হবে লক্ষ্য করে যে আমি ভালো কিছু করব, তাহলে আপনি ভালো জায়গাটা খুঁজবেন। ভালো গানের জন্য, ভালো জায়গায় পৌঁছানোর জন্য সাধনার কোনো বিকল্প নেই। সঙ্গীত কিন্তু কোনো ধোঁকাবাজির কিছু নাই। আপনি সঙ্গীতের সাথে ধোঁকাবাজি করবেন, সঙ্গীত আপনার সাথে ধোঁকাবাজি করবে। আপনি সঙ্গীতকে ভালোবাসবেন, হৃদয়ে ধারণ করবেন, সঙ্গীত আপনাকে কোনো কিছু দেবে। আমি আপনাকে বলি, আমি তো সঙ্গীতটাকে ভালোবেসেছি আমার বংশের মধ্যে। মানে কি বলবো, মানুষের তো বলে যে 14 পুরুষের আমলে কেউ নাই, আমার কেউই গান গায়নি কোনোদিন, কিন্তু আমার তো রক্তে চলে আসছে, আমি গান গাচ্ছি। ঠিক আছে, আমাকে এই গানে কিন্তু আমাকে অনেক সম্মান দিয়েছে। আমি বাংলাদেশের মানুষকে বলবো, যারা আপনারা গান করতে আসতে চান বা গান করবেন, আপনারা হৃদয়ে ধারণ করে আসেন যে আমি এখানে ভালো কিছু করব। এখানে কিন্তু অনেক কিছু আছে, বাংলাদেশকে দেওয়ার অনেক কিছু আছে। বাংলাদেশের এই মিডিয়ার মধ্যে, আমাদের দেশটা তো অনেক ছোট, তারপরেও এখানে অনেক কিছু আছে দেওয়ার মতো। যদি আপনি দিতে চান, আপনি দিতে পারবেন। কিন্তু আমাদের স্যাটেলাইট টেলিভিশনগুলো যখন আরো ব্যাপ্তি হলো, অনেক স্যাটেলাইট টেলিভিশন এসেছে, এবং ইউটিউব চ্যানেল বিশেষ করে আসার পরে আমরা যেটি দেখছি যে সঙ্গীত শিল্পীরা কোনো রকমের সাধনা বা কোনো রকমের প্রাতিষ্ঠানিক শিক্ষার দিকে কোনো আগ্রহী না হয়ে তারা সঙ্গীত করছে এবং গান করছে বা ইউটিউবে আসছে, যে কারণে কিন্তু আসলে গুণী শিল্পী আসছে না, বা সেই রকম টাচি গান কিন্তু আমরা পাচ্ছি না। সেক্ষেত্রে আসলে আপনার কি পরামর্শ, যে এই যে বিচ্ছিন্ন সঙ্গীত সাধনার থেকে, এখান থেকে আমাদের শিল্পীরা কিভাবে বেরিয়ে আসতে পারে? এখান থেকে বেরিয়ে আসার সুযোগ কতটুকু আছে আমি জানি না আমাদের এই ছোট মিডিয়াতে, কিন্তু আমি বলবো যে আপনি বললেন না যে মানুষের চিন্তাধারা ভাইয়া চেঞ্জ হয়ে গেছে।
চিন্তাধারা চেঞ্জ হয়ে যাওয়াতে আমাদের এই যে শিল্পী সমাজ, দেখেন একটা গান যখন আমি বানাবো আমার নিজের পকেটে টাকা দিয়ে বানানোর পরে বিভিন্ন চ্যানেলে নিয়ে ঘুরতে হয়, ভাই আমার গানটা চালান, আমার গানটা নেয়ার পরে মানে বিভিন্ন ধরনের আপনার ইতে মানে পোহাইতে হয়। আমি নিজেই পোহাইছি এটা, আমি অনেক চ্যানেলে গিয়েছি, ভাই আমার এই গানটা চালান এইভাবে সেইভাবে, না নতুন শিল্পী এটা হবে না অমুক হবে না। আসলে আমাদের দেশে গান করতে আসার পরে মানুষে ভাইয়া মানে খুঁজতে খুঁজতে 35 বছর পার হয়ে যায়, আমি এটা নিজেই প্রমাণ। অনেক জায়গায় এই ধোঁকাবাজিগুলা হচ্ছে, অনেক চিটের কাছে মানুষ পড়ে যায়। দেখা গেছে একটা গান বানাইতে দিলাম, ওখানে আমি 20,000 50,000 টাকা দিছি, আমার এই টাকাগুলি খেয়ে দিছে, আমি আর ভালো কিছু করতে পারি না। কিভাবে মানুষ উঠে আসবে? এখন একটা গান তৈরি করতে গেলে আগে বলে যে মানে অনেক টাকা দিয়ে ভিডিও করতে হবে, ভিডিও না করলে নাচানাচি না হলে গান কেউ দেখবে না। এই যে ব্যাপারগুলো থেকে মানুষ ভয় পেয়ে আসলে মানুষ পিছিয়ে যায়, বুঝছেন? আর নতুন শিল্পীরা কিভাবে আসবে? আমরা তো সাহসই পাচ্ছি না। বড় যারা আছে, সিনিয়র যারা আছে, ওইভাবে তো কেউ কাউকে টানে না। মানে হিংসা বিদ্বেষ, মানে প্রচুর হিংসা। এই দেশে ভালো কিছু করবে কিভাবে মানুষ? প্রচুর হিংসা, হিংসার কারণে মানে আমি অনেক জায়গায় দেখছি যে আমাকে নিয়ে মানুষের হিংসা টিংসা এগুলা হয়। তো ভালো কিছু করার আমি দেখি না ওইভাবে আছে, বুঝছেন? যদি বড়রা আমাদেরকে হেল্প না করে, বড়দের কাছে আমাদেরকে যেতে হবে, ওনারা মন থেকে আমাদেরকে ডেকে নিবে যে তোমরা কাজ করো ভালোভাবে। আমি একটা জিনিস, আমাদের আসিফ ভাই, ওনার কথা বলতেই হবে। আসিফ ভাইয়ের কাছে কেউ গিয়ে কোনোদিন খালি হাতে ফিরেনি। ভালো একটা পরামর্শ দিল, ভাইয়া দিবে যে তোমরা এটা করো, এগিয়ে আসো। তো আমি এটা আশা করব যে সবাই সাহসের সাথে মানে যদি এগিয়ে যায় তাহলে ভালো কিছু হবে। এখানেও আছে কিছু। তো আপনি তো অনেক সুন্দর হিন্দি গান পরিবেশন করেন, যেটি আমরা জানলাম। হ্যাঁ, তো আজকে একটু আমরা একটি জনপ্রিয় হিন্দি গানের অংশ বিশেষ আমাদের দর্শকদেরকে উপস্থাপন করতে চাই আপনার কণ্ঠে। আচ্ছা, হিন্দি গান আপনার কোনো পছন্দ আছে নাকি? না, পছন্দ আমার তো অনেক পছন্দ আছে, কিন্তু আপনার যেটা ভালো লাগে সেখান থেকে। दिल के अरमान आंसू में बह गए, हम वफा करके भी तन्हा रह गए, दिल के अरमान आंसू में बह गए, दिल के अरमान आंसू में बह गए, खुद कभी हमने मिटा डाला मगर, खुद कभी हमने मिटा डाला मगर, फासिले जो दरमियाँ के रह गए, फासिले जो दरमियाँ के रह गए, हम वफा करके भी तन्हा रह गए, दिल के अरमान आंसुओं में बह गए, दिल के अरमान आंसुओं में बह गए। যেহেতু খালি গলায় গাইলাম, বেসুরা হতে পারে, বেতালাও হতে পারে, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন সবাই আমাকে। ধন্যবাদ, অনেক সুন্দর গেয়েছেন, খুব ভালো লেগেছে। তো আপনি, আমরা দেখলাম যে বাংলা গানও চমৎকার আপনার, এবং ইউটিউব মাধ্যমে বা সব মাধ্যমে জনপ্রিয়তা পেয়েছে অনেকগুলো গান। তো আপনার এই গানগুলো শুনে বা দর্শকদের মধ্য থেকে বা কোনো সংগঠন থেকে স্বীকৃতি স্বরূপ আপনাকে কোনো পুরস্কৃত বা সম্মানিত করা হয়েছে কিনা? হ্যাঁ, মানে পুরস্কার তো মাশাআল্লাহ অনেক পেয়েছি, সম্মাননা অনেক পেয়েছি, কিছুদিন আগেও পেলাম। আবার আমি একটা অনুষ্ঠান করতে যাচ্ছি, এটা ডেট ফিক্সড হবে এই কিছুদিনের মধ্যেই। আমি নিজে একটা একক সঙ্গীত সন্ধ্যা করব, তো এটা নিয়ে প্রিপারেশন নিচ্ছি। অনেক আমি হচ্ছে আপনার কলের গান থেকে অ্যাওয়ার্ড পেয়েছি, তারপরে আরও অনেকগুলো, আমার মনেও নেই এগুলা, অনেকগুলো আমি পেয়েছি আপনাদের দোয়ায়। এই তো। হ্যাঁ, অনেক ধন্যবাদ। তো আজকে আমাদের স্টুডিওতে সময় দিলেন, অনেক গুরুত্বপূর্ণ কথা, অনেক গুরুত্বপূর্ণ তথ্য দিলেন। আমরা একটু আপনার জীবনের মজার দুই একটি ঘটনা, যেগুলো আপনার খুব দোলা দেয়, ভালো লাগে, সেটা একটু আমাদের দর্শকদের শোনাতে চাই, তারপরে আমরা শেষ করব। মজার স্মৃতি, একবার, এটা কষ্টের, আসলে মজার না। শরীয়তপুরে এক জায়গায় গিয়েছিলাম প্রোগ্রাম করতে। তো ওই প্রোগ্রামে যাওয়ার পরে ওখানে এত বড় অ্যারেঞ্জমেন্ট ভাইয়া, তো গিয়ে দেখি দুইটা ইউনিয়নের মানুষ সব এক জায়গায়, মানে ওখানে কারেন্ট নাই, জেনারেটর আছে।
প্যাডের মধ্যে কিকতে প্যাড বসে যায়, তারপরে আপনার কিবোর্ড ধরে সেইখানেও কোনো প্রোগ্রাম করতে পারলাম না। তখন ওখানে অনেক আমাকে নিয়ে এক ধরনের একটা হয়ে গেল যে সিঙ্গার শুধু দাঁড়িয়ে থাকবে এখানেই, মানে উনি খালি গলায় গান করবে কেন, ওনারা এখানে আসছে। তো অনেক ওখানে প্রচুর কষ্ট করে আসতে হলো। এই যে একটা স্মৃতি, অনেক এটা না দুঃখের স্মৃতি কিন্তু ছিল এটা আমার জন্য, মেয়ে মানুষ। আর সুখের স্মৃতি তো অনেক, সুখের স্মৃতি বলা যাবে না, দেশ বিদেশ ঘুরছি, এত দেশে গেছি, মোটামুটি সবই সুখের স্মৃতি। আমার দুঃখের কোনো স্মৃতিই নাই, আমি দুঃখ মনেই করি না। জি, অনেক ধন্যবাদ। আমাদের দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলেন। আমি আমাদের দেশের দর্শকদের উদ্দেশ্যে বলবো যে আপনারা বাংলা গান শুনুন, বাংলা গানের পাশে থাকবেন, বাংলা চলচ্চিত্রের পাশে থাকবেন, আমাদের দেশীয় মানে সংস্কৃতিকে আপনারা ধারণ করবেন হৃদয়ে। আর যারা গান করতে আসতে চান তাদেরকে বলবো যে আপনারা চর্চা করেন, হৃদয়ে ধারণ করেন, বাংলাদেশটাকে ভালোবাসেন, পৃথিবীর যেই প্রান্তেই আছেন আমাদের দেশটাকে ভালোবাসেন মন থেকে। এটাই দোয়া করব সবার কাছে, আশা করব। জি, ধন্যবাদ প্রিয় দর্শক। এতক্ষণ আপনারা দেখলেন আপনাদের প্রিয় অনুষ্ঠান সেলিব্রিটি শো, এবং আমাদের দেশের অত্যন্ত জনপ্রিয় শিল্পী স্বপ্না, তার বিভিন্ন বিষয়ে আমরা আপনাদের সামনে উপস্থাপন করলাম। পরবর্তী অনুষ্ঠানে আবার কথা হবে। সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন। আল্লাহ হাফেজ।